দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতেই আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশের মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে বাংলাদেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। মার্কিন মুল্লুকের বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে নতুন এক আতঙ্কের নাম ডিপোর্টেশন। পান থেকে চুন খসার মতো অভিযোগ এনেও ছুটি থেকে ফিরতে গেলেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে অনেককেই। ভিসা বাতিলের ঘটনাও ঘটছে অহরহ। শুধু কি বাংলাদেশ, এই তালিকায় পাশের দেশ ভারতের অবস্থানও বেশ উপরে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিংহাসনে আরোহণের পর থেকেই রীতিমতো একনায়কতান্ত্রিক রাজার মতো ব্যবহার শুরু করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন খোদ মার্কিন মুল্লুকের রাজনীতিবিদরা। একে একে প্রায় গোটা বিশ্বের জন্য আতঙ্ক হয়ে উঠছেন যেন। এমন অবস্থায় তার বিরুদ্ধে দেশটির সবগুলো রাজ্যে হচ্ছে নজিরবিহীন বিক্ষোভ। বিশ্বের প্রায় প্রতিটি দেশের উপর বসিয়েছেন বাড়তি কর, আবার মামলা ও সমালোচনার মুখে তা 3 মাসের জন্য করেছেন স্থগিত। ক্ষমতারোহণের পর থেকেই অবৈধ অভিবাসী তাড়ানোর জন্য অনেকটা হানটান নিয়ে যেন তারা করছেন। পুলিশ বাহিনী অভিযান চালাচ্ছে প্রতিদিন। পান থেকে চুন খসার মতো অভিযোগ পেলেই হয় তুলে দিচ্ছে বিমানে, না হয় পাঠানো হচ্ছে গারদে। শিক্ষার্থীরা ভিসার শর্ত এদিক থেকে সেদিক করলেই বাতিল করা হচ্ছে। আবার ছুটিতে দেশে ফেরা অনেক শিক্ষার্থীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে। এই সংখ্যাটা ভারতীয় শিক্ষার্থীদেরই বেশি। এমন যখন পরিস্থিতি, তখন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী আছেন আতঙ্কে। সংখ্যাটা ঠিক জানা না গেলেও অনেককে ফেরত পাঠানোর খবর মিলেছে। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ দেখানো, সামাজিক মাধ্যমে গাজার পক্ষে পোস্ট করার অভিযোগ তোলা হয়েছে। কারো কারো বিরুদ্ধে অবশ্য অনুমতি ছাড়া কাজ করার প্রমাণও রয়েছে, যার কারণে অনেক বাংলাদেশি শিক্ষার্থী ছুটিতে দেশে আসার পরিকল্পনা করে টিকিট কেটেও তা বাতিল করছেন। কেউ কেউ আছেন সিদ্ধান্তহীনতায়। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। এই যে টেনশন, এই টেনশনগুলো নিয়ে আমরা একটু আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন কয়েকজন সহকর্মীও আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহিদুজ্জামান, আছেন অ্যাটর্নি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে রাজু মহাজন, আছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আমাদের সহকর্মী বিশ্বজিৎ দে বাবলু, এবং আছেন কলকাতা থেকে আমাদের কলকাতা প্রতিনিধি বিশ্বনাথ দাস। 4জনকে স্বাগত জানাই আজকে আমাদের আয়োজনে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা সময় দিয়েছেন, শুরুতেই কৃতজ্ঞতা। শুরুতে একটু যেহেতু বলছিলাম যে বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের পাশাপাশি কিন্তু ভারতেও একটা বড় চাপ আছে। বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়েও তো অবশ্যই কথা বলবো, আলোচনা করব। তার আগে একটু পশ্চিমবঙ্গ তথা ভারত, গোটা ভারতের শিক্ষার্থী এবং অন্যান্য যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে সে বিষয়ে একটু তথ্য জেনে নিয়ে আমাদের সহকর্মীর কাছ থেকে, বিশ্বনাথের কাছ থেকে, তারপর আমরা মূল আলোচনায় যাব। বিশ্বনাথ, আপনার কাছ থেকে এই তথ্য জানি, কি তথ্য আছে আপনার কাছে একটু জেনে তারপরে আমরা দর্শকদের, আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায় যাব। জুয়েল ভাই, শুভ সকাল। সবথেকে এই মুহূর্তে সবথেকে বড় উদ্বেগের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে ভারতীয় যে সমস্ত পড়ুয়ারা গিয়েছেন বা যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এই মুহূর্তে তারা কিন্তু বিকল্প পথ বাছা ছাড়া অন্য কোনো উপায় দেখছেন। কেননা গত কয়েক মাসে প্রায় 3 লক্ষেরও বেশি পড়ুয়াকে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আমরা সকলেই জানি বা দেখেছি, ট্রাম্প যবে থেকে আবারও ক্ষমতায় এসছেন তবে থেকেই কিন্তু এই প্রক্রিয়া, অর্থাৎ প্রবাসীদের মূল গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রে যে সমস্ত মানুষ আছে তাদেরকে, এবং তথ্য বলছে যে ইতিমধ্যে কিন্তু প্রায় 3 লক্ষ ভারতীয় পড়ুয়াকে দেশে পাঠানো হয়েছে। কি কারণ? সাধারণত ভারত থেকে যে সমস্ত পড়ুয়ারা বা বিদেশ থেকে যে সমস্ত পড়ুয়ারা যুক্তরাষ্ট্রে যায়, তাদের মূল উদ্দেশ্য আছে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করার পরে তারা সেখানে কোনো একটা সংস্থা বা কোম্পানিতে তারা চাকরি করবে এবং তাদের সেখান থেকে অনেক পরিমাণে টাকা রোজগার করে তারা দেশে পাঠাবেন বা দেশের অর্থনীতিকে জায়গায় দেবে। সেই জায়গায়
ছাত্ররা কিন্তু F1 ভিসা নিয়ে যান। কিন্তু সব থেকে চাঞ্চল্যকর বিষয় এইখানে যে তথ্যটা ইতিমধ্যেই আমরা পাচ্ছি, যে স্টুডেন্টরা যেখানে যায়, অর্থাৎ যে সেভি স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটার ইনফরমেশন সিস্টেম, এই সিস্টেম থেকে 1300 পড়ুয়ার নথি মুছে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ইতিমধ্যেই গত মাসে এক পড়ুয়ার এই রকমের অভিযোগ করে। তার কারণ হচ্ছে গিয়ে আগামী মে মাসে তিনি তার স্নাতকোত্তর পূর্ণ করে কিন্তু একটি নির্দিষ্ট কোম্পানিতে চাকরি করতেন, সেই রকমের চিন্তা ভাবনা ছিলেন। কিন্তু চলতি মাসে তার কিন্তু যে সেভি অ্যাকাউন্ট, সেইখান থেকে সমস্ত তথ্য মুছে দিয়ে কিন্তু তাকে দেশে ফেরার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র সরকার। এবং এই তথ্য দেয় হচ্ছে গিয়ে DHA, অর্থাৎ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের থেকে এই তথ্য দেয়। এরপরেই ওই ছাত্র ওখানকার যে কোর্ট রয়েছে, অর্থাৎ আমেরিকান ফেডারেল কোর্টে কিন্তু তিনি আবেদন করেন, এবং তার অভিযোগের ভিত্তিতে কিন্তু সমস্ত তথ্য যাচাই করে দেখা যায় যে তার কোন রকম যে কাজ করার সেই জায়গায় রয়েছে। সরকার ইচ্ছাকৃত ভাবে কিন্তু তার মতন প্রায় 1300 ছাত্রের কিন্তু যে তথ্য থাকার কথা সিস্টেমে তা কিন্তু মুছে ফেলেছে। এবং আপাতত তাকে স্বস্তি দিলেও বাকি যে সমস্ত ছাত্ররা আছে তারা আদৌ স্বস্তি পাবে কিনা, সেই জায়গায় কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবং বিগত দিনেও আমরা দেখেছি যে প্রায় প্রচুর মানুষ বা পড়ুয়াকে ভারতবর্ষে পাঠানো হয়েছে, এবং শুধু ভারতবর্ষে না, বিশ্বের অন্যান্য দেশে মানুষজন বা পড়ুয়াদেরও কিন্তু যুক্তরাষ্ট্র থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে ভারতীয় পড়ুয়াদের সঙ্গে বা তাদের অভিভাবকদের সঙ্গে আমরা গতকাল কথা বলেছিলাম, আজ সকালেও কথা বলেছি। তারা কিন্তু যদি যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতিতে থাকে, এবং যে জানা যাচ্ছে যে আগামী দিনে যুক্তরাষ্ট্র একটি বিল আনতে চলেছে, অর্থাৎ যে বিলে অর্থাৎ পড়ুয়ারা মূলত যার উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে যায়, ঐচ্ছিক বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সেই দেশে কোনো সংস্থায় চাকরি, এই ঐচ্ছিক বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই বিল আনতে চলেছে। এবং তা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পড়ুয়াদের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যাবে যে যুক্তরাষ্ট্রে আদৌ তারা আগামী দিনে যাবে কিনা। সেই ক্ষেত্রে বিকল্প কোনো দেশ, অর্থাৎ ইউরোপের কোনো দেশ অথবা অস্ট্রেলিয়া, কানাডা বা ইউকে, সেই সমস্ত দেশেই যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন ভারতীয় পড়ুয়ারা। জি, একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ বিশ্বনাথ দাস, আপনার কাছ থেকে তথ্যগুলো পেলাম, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনার সঙ্গে হয়তো আর যুক্ত হব না, আপনাকে ধন্যবাদ জানিয়ে রাখি আগেই। তবে একটু আমি বিশ্বজিৎ দেব বাবলুর কাছ থেকে বাংলাদেশিদের তথ্য জানার আগে রাজু মহাজনের কাছ থেকে জানবো। একটা টেনশন তো কাজ করছে রাজু মহাজন, আপনি অ্যাটর্নি হিসেবে কাজ করেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং আপনার কাছে নিশ্চয়ই এরকম অনেক ফাইল এর মধ্যে যায় বা গেছে বা অনেকে যোগাযোগ করছে। আসলে ভয়ের কারণটা কতটুকু আছে, ভয় কতটুকু পাবে প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে শিক্ষার্থীরা, এই জায়গাটা একটু ফোকাস করি আপনার কাছ থেকে। আমি ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভয় শব্দটা ব্যবহার না করে আমি বলবো একটু সচেতন থাকতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা সোফার যে কেসগুলি দেখেছি, ইনফরমেশনগুলি পেয়েছি, যে যেসব কারণে সেভিংস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হচ্ছে বা স্টুডেন্ট ভিসা বাতিল হচ্ছে, সেগুলোকে আমরা মোটা দাগে 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে ধরেন যাদের অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন কেউ আমেরিকায় আসে, তাদের কিছু নির্দিষ্ট আইন কানুন মেনে চলতে হয়। যেমন ধরেন তাদেরকে প্রত্যেক সেমেস্টারে 9 ক্রেডিট করে রেজিস্ট্রেশন করতে হবে, তারা অফ ক্যাম্পাস জব করতে পারবে না, প্রত্যেক মেজর সেমেস্টার যে 2টা ফল সেমেস্টার এবং স্প্রিং সেমেস্টারে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই যে মেজর রিকোয়ারমেন্টগুলি, এই রিকোয়ারমেন্টগুলি অনেকে ফুলফিল করে না, না করার কারণে তাদের সেভিংস অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে। এইটা একটা মোটা দাগে একটা ক্যাটাগরি, যারা F1 ভিসা রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না। দ্বিতীয় আর একটা ক্যাটাগরির দিকে আমরা দেখছি যে সেটা হলো যে অনেকের ক্রিমিনাল রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে, অনেকে ক্রাইমের সঙ্গে জড়িত হচ্ছে। যেমন ধরেন খুবই কমন ক্রাইমগুলির একটা হলো ডোমেস্টিক ভায়োলেন্স, খুবই আনফরচুনেট বিষয়গুলি, কিন্তু অনেকেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ মারামারি করছে, যে কোনো একজন পুলিশ কল করছে, তারপরে বাকিটা আরো ঘটনা আরো কমপ্লেক্স হয়ে যায়। এইটা একটা বিষয়। তারপরে অনেকে আছে ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, অনেকে অ্যালকোহল বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে তারপরে গাড়ি চালাচ্ছে, এটাও এক ধরনের ক্রাইম।
তারপরে ছোটখাটো অনেক চুরির ঘটনা করছে, এটা খুবই অপ্রত্যাশিত। যেমন ধরেন ওয়ালমার্ট বা এরকম সুপার শপ থেকে অনেকে চুরি করে ধরা পড়ছে, এটা একটা মেজর কারণ। এর বাইরেও ধরেন আরো অনেক ছোটখাটো ক্রাইম আছে, সেই ক্রাইমের কারণে অনেকের ভিসা বাতিল হয়ে যাচ্ছে, এটা একটা সেকেন্ড ক্যাটাগরি। আর থার্ড ক্যাটাগরি, এবং যেটা সবচেয়ে কম পরিমাণে হয়েছে কিন্তু এটা আবার প্রচার বেশি হচ্ছে, সেটা হলো পলিটিক্যাল ওপিনিয়ন। যেমন ধরেন ফিলিস্তিনের পক্ষে বা গাজার পক্ষে কথা বলার কারণে, বা অন্যান্য আরো কিছু পলিটিক্যাল বিষয় আছে, যেমন ধরেন ব্ল্যাক লাইভস ম্যাটারের পক্ষে কথা বলার কারণেও দুজনের ভিসা বাতিল হয়েছে। তো ওইটা কম্পারেটিভলি কম। অধিকাংশ ভিসা বাতিল হয়েছে মূলত ক্রিমিনাল রেকর্ড থাকার কারণে এবং স্টুডেন্ট ভিসার যে রিকোয়ারমেন্ট সেগুলি ফুলফিল করার কারণে। কাজেই আমার পক্ষ থেকে যে মেসেজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আমেরিকা আছেন তাদের প্রতি, যে আপনারা আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করেন। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার যে আইন কানুন সেটা যদি আপনি মেনে চলেন এবং আপনি যদি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত না হন, তাহলে ভয়ের তেমন কোনো কারণ নেই। এটাই আমার পক্ষ থেকে। এটা মানে বড় ধরনের একটা রিলিজ আপনার কাছ থেকে যে বক্তব্যটা পাওয়া গেল, সেটা একটা বড়, যদি মেসেজটা যায় আমাদের স্টুডেন্টদের কাছে সেটা। তারপর আমি এটা নিয়ে আরও আলোচনা করব। অধ্যাপক শাহিদুজ্জামান, আমাদের ছাত্ররা মানে যারা সেখানে যাচ্ছেন খুব কম সংখ্যকেই নিজের পয়সা খরচ করে সেখানে যাচ্ছেন, তার মধ্যে স্কলারশিপের সংখ্যাটা অনেক বেশি। স্কলারশিপ পেয়ে সেখানে মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা উচ্চশিক্ষার জন্য সেখানে যাচ্ছে। এবং যেটি রাজু মহাজন বললেন যে কিছু কিছু কারণে তারা আসলে ব্ল্যাক লিস্টেড হয়ে যাচ্ছেন, ছোটোখাটো অপরাধ সেটার জন্য ব্ল্যাক লিস্টেড, তারা হয়তো না বুঝেই করছেন। সে জায়গাটায় সচেতনতা কীভাবে তৈরি করতে পারি আমরা এখন আসলে ঢালাওভাবে বলছি ট্রাম্প আমাদেরকে যেতে দিচ্ছে না, বের করে দিচ্ছে, ঢুকতে যাওয়ার সময় ফিরিয়ে দিচ্ছে। স্পেসিফিক নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না অধ্যাপক শাহিদ? এক্স্যাক্টলি। এটা আনফর্চুনেটলি সত্যি যে মাঝখান দিয়ে যে প্যালেস্টাইন নিয়ে যে মুভমেন্টটা শুরু হয়েছিল ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে, তারপর থেকে যে উইচ হান্ট শুরু হয়েছে, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, নাম করা নেতা যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকেও ডিপোর্ট করা হয়েছে, স্পেশালি আরব অরিজিনসের। এখন বাংলাদেশ যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, সেখানে নিশ্চিতভাবে বাংলাদেশের প্রতি বেশি নজর ছিল। এই বিষয়টা স্পেসিফিক্যালি যাদের একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করার দায়িত্ব, সেটা অবশ্যই বাংলাদেশ এমবেসি। আমার ধারণা যে বাংলাদেশ এমবেসিতে যথেষ্ট লোকবল রয়েছে যারা ইনফ্যাক্ট এই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে যে ট্রানজিশন হয়েছে গত 1 বছরের মধ্যে, 7-8 মাসের মধ্যে, এর ভিতর অনেক ওলটপালট হয়ে গিয়েছে। যদি তারপরও এইখানে দেখেন আমাদের প্রেস কাউন্সিলর রয়েছে, তারপর মিডিয়ার সাথে সম্পৃক্ত আরো ব্যক্তি রয়েছে, ভালোভাবে এদেরকে ব্রিফ করা উচিত ছিল। এরা অনেকে অল্প বয়সী, বোঝে না। এছাড়াও সত্যি যে স্কলারশিপ নিয়ে যারা যায় এখান থেকে, তারা অনেকটা খুবই যোগ্য ছাত্র, অনেকেই পরবর্তীতে ভালো ভালো আইভি লিগ ইউনিভার্সিটিতে যোগ দেয়, স্কলারশিপ দেয়, এরকমও রয়েছে। বেশিরভাগই কিন্তু খুব মানে ইন্টেলিজেন্ট এবং তারা তড়িৎকর্মা, এবং তাদের মধ্যে সোশ্যাল রিলেশনসও যতদূর জানি খুব ভালো, একে অপরকে ব্রিফ করে, জানিয়ে দেয়, রিয়াক্ট করে। আমার মনে হয় না যে খুব বেশি ভিক্টিমাইজড হয়েছে ভারত বা অন্যান্য দেশের তুলনায়, কেননা বাংলাদেশি ছাত্রছাত্রীরা আমার মনে হয় তুলনামূলকভাবে দে প্লে সেফ। ওই যেটা রাজু মহাজন বললেন, আইন সম্পর্কে সচেতনতা, এই ব্যাপারটা আমার মনে হয় তুলনামূলকভাবে এরা বোঝে যে যে দায়িত্বগুলো পালন করতে হবে। কেননা এরা বেশিরভাগই কিন্তু এদের আত্মীয় স্বজন রয়েছে আমেরিকাতে, এবং এটা আমার ধারণা যে এই ফেজটা কিছু রিয়েলি মানে খুব স্ট্রংলি আমাদের কোনো কিছু করার নাই, উই হ্যাভ টু ওয়েট ইট আউট। কেননা ট্রাম্পের 4 বছর এখানে প্রায় দেখতে দেখতে হয়তো 2 বছর কেটে যাবে, মানে এই সাফারিংসটা ইনএভিটেবল। তো আমার ধারণা যে আমেরিকান কংগ্রেসে ট্রাম্পের এইসব বাড়াবাড়ি হয়তো বেশি দিন সহ্য করবে না, কারণ আফটার অল রিপাবলিকানসরা দে উইল অ্যাওয়েট অ্যানাদার ইলেকশন 4 বছরের মধ্যে। এবং এছাড়াও ডেমোক্র্যাটসদের মধ্যেও যথেষ্ট সহানুভূতি রয়েছে। তারপর আরেকটা কথা হচ্ছে যে এটা প্রচুর এক্সপোজার পাচ্ছে আমেরিকান মিডিয়াতে, মানে এই যে গ্রিন কার্ড থাকা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে বিদায় করে দেয়া,
তারপর আপনার এই ধরনের ইয়ে করে, এগুলো একদম একেবারে হিউম্যান রাইটস ভায়োলেশনের পর্যায়ে পড়ে। এবং আমেরিকার ইতিহাসে একটা ইমিগ্রেন্টের দেশ, আমেরিকান ইতিহাসে কিন্তু এরকম কখনো ঘটে নাই। আমি মানে যে ইতিহাস দেখি গত 40 বছর 50 বছর ধরলে, ট্রাম্পের এই সময়টা এটা অ্যাবসলিউটলি এক্সেপশনাল। এবং এটা মোটেও পপুলার হবে আমার মনে হয় না, কেননা জব মার্কেট আমেরিকাতে ক্রিয়েটেড হবে আগামী দিনগুলোতে, আরো বেশি সফিস্টিকেটেড এরিয়াতে মুভ করবে। সেখানে আমাদের মতো দেশের যারা বেছে বেছে সবচেয়ে ভালো ভালো ছেলে মেয়েরা যায়, তাদের ইউটিলিটি থাকবেই। তবে আমাদেরকে উই হ্যাভ টু লিভ উইথ ইট। এখন অনেকটা বলতে গেলে there is a question of element of luck. অনেকে অবশ্য টেম্পোরারি হয়তো কানাডায় ছটকে যেতে পারে বা অন্যান্য স্টেট গুলোতে চলে যেতে পারে। বেসিক্যালি আমার মনে হয় ইস্ট কোস্টে যারা থাকে তারাই অনেক বেশি এটা দ্বারা এফেক্টেড হচ্ছে। এই আর কি। অধ্যাপক শাহিদুজ্জামানের কাছে আবারও আসবো। আমি একটু বিশ্বজিৎ বাবলু আমাদের সহকর্মী নিউ জার্সি থেকে যুক্ত হয়েছেন। আপনার কাছে কি ধরনের তথ্য আছে, মানে কি পরিমাণ বাংলাদেশি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলো বা ফেরত পাঠানো হলো, এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের টেনশন আছে কিনা? আপনার কাছে তথ্য থাকলে একটু আপনার কাছে শুনি। ধন্যবাদ মজুমদার জুয়েল ভাই। আপনি জানেন যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকেই এই যুক্তরাষ্ট্রের এই ইমিগ্রেশন বলতে অবৈধ ইমিগ্রেশনের ধরপাকড়ের বিষয়টা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। বর্তমানে গত মার্চ থেকে সেটা আরো বেশি করে সম্প্রসারিত হচ্ছে। ইতিমধ্যে আপনি বোধহয় জানেন যে প্রায় 31 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, এবং আরো 4 থেকে আমরা যতটুকু বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি, আর 4 থেকে 500 বাংলাদেশি আটক অথবা গ্রেপ্তার হওয়া অথবা দেশে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তাদের বিরুদ্ধে শুধু যে ইমিগ্রেশন সংক্রান্ত বা কাগজপত্র না থাকার কারণে নয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে অ্যাটর্নি রাজু মহাজন সাহেব কিছুক্ষণ আগে বলছেন যে এই ডোমেস্টিক ভায়োলেশন, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত হয়ে গেছে। আপনি জানেন যে আমেরিকাতে ইজিলি কিছু জিনিস আছে যেগুলো আপনি মনে করতে পারেন যে মানুষ বুঝবে না বা মানুষ জানবে না, কিন্তু আমেরিকার সিকিউরিটি সিস্টেমের কারণে ওই যে ধরেন ওয়ালমার্ট সহ বিভিন্ন বড় বড় শপিং মলগুলো রয়েছে, এগুলো অনেক সময় কর্মচারী ছাড়াও থাকে। সেখানে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যে কিছু লোক আছে, কিছু সংখ্যক অভিবাসী আছে, তারা না বুঝে ভুলবশত বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন সময় দোকান থেকে বাসায় নিয়ে চলে আসছে। এগুলো তারা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে স্ক্যান করে এটাকে শপলিফটিং এ ফেলে দিচ্ছে, এবং এই সকল অভিযোগের কারণে অনেকেই কিন্তু তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস হারাচ্ছেন, কারণ এটা একটা ক্রাইম। এবং তার সাথে আমরা আমাদের যে বাংলাদেশি স্টুডেন্টরা রয়েছেন, তারা অনেকেই যে তাদের যে কর্তব্য বলতে বিভিন্ন সেমিস্টার ওয়াইজ যে ক্লাসগুলো নিতে হচ্ছে এবং বা রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারা অনেক সময় দেখা গেছে বিভিন্ন জায়গাতে জব পাওয়ার কারণে ক্লাস কমিয়ে নিচ্ছে। ধরেন 9টার নিচে ক্লাস নিচ্ছে, 9 ক্রেডিটের নিচে নিচ্ছে। তো এটা একটা অপরাধের সামিল হয়ে যাচ্ছে, কেন যেহেতু আপনি স্কলারশিপ পেয়ে এসেছেন, আপনাকে আপনার কাজটুকু করতে হবে। তো এই ধরনের শিক্ষার্থীরা আসলে ভয়ের মধ্যে আছেন, এবং আমাদের বাংলাদেশের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় খুবই কম আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে। তারপরেও আছে আরো হাজার খানেক বাংলাদেশি সমস্যায় পড়তে পারেন ভবিষ্যতে, এই 31 জন বাদেও। আর এদের কারণে আমাদের যে বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন, যেখানে বেশিরভাগই আপনি জানেন অধিকাংশ রেস্টুরেন্ট সহ বিভিন্ন ধরনের কোম্পানিগুলো রয়েছে, যেখানে ইজিলি আপনার আনডকুমেন্টেড পিপুল মানুষ কাজ করতে পারে। রেস্টুরেন্ট বিজনেস গুলো আসলে একটু সমস্যাতে রয়েছে। আমি কিছুদিন আগেও কথা বলছি 2-3 জন রেস্টুরেন্ট ব্যবসায়ীর সাথে আমাদের নিউ জার্সির, এবং তারা বলছেন তারা এখন আসলে এই জনবল শক্তি সংকটে পড়েছেন তাদের রেস্টুরেন্ট গুলিতে, কারণ অনেকেই যে এই শর্তগুলো পূরণ না করার কারণে ভাবছেন যে উনি হয়তোবা ট্রাম্প সরকারের এই যে অবৈধ ইমিগ্রেশনের লিস্টে আছেন, এবং তারা আত্মগোপনে চলে গেছে। তারা আগে রেস্টুরেন্টে কাজ করতেন, এখন আর কাজ করতে পারছেন না। এতে গিয়ে রেস্টুরেন্ট গুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে কর্মচারী সংকটের কারণে। জি, আমি এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে এসে এক্ষুনি যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে।
দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার চুয়েল। আমরা আজকে কথা বলছি আমেরিকাতে ডিপোর্টেশন সমস্যা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ শাহিদুজ্জামান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ইএসকিউ ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন, এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে সহকর্মী বিশ্বজিৎ দে বাবলু। আবারও তিনজনকে স্বাগত জানাই। অ্যাটর্নি রাজুর মহাজন, এই যে ট্রাম্পের এই সিদ্ধান্ত, এভাবে ডিপোর্টেশন করা, এভাবে অভিবাসী তাড়ানো, এগুলো কতটা জনপ্রিয়তা পাচ্ছে আসলে সাধারণ আমেরিকানদের মধ্যে? ধন্যবাদ। আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমার আগের যে উত্তরটা ছিল যে কি সমস্যা, এখন এটা একটু সমাধানটা একটু বলে দেই। যে ধরেন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, উনি আমেরিকায় এসে যে কোনো কারণেই হোক, এখানে দুইটা ডিফারেন্ট জিনিস আছে, একটা হলো সেভিস অ্যাকাউন্ট, একটা হলো ভিসা। যদিও থিওরিটিক্যালি দুইটা ডিফারেন্ট জিনিস। সেভিস অ্যাকাউন্টটা ডিপেন্ড করে হলো আপনার আমেরিকায় আপনি থাকতে পারবেন কি পারবেন না সেটার উপর, আপনার স্ট্যাটাসটা ডিপেন্ড করে সেভিস অ্যাকাউন্টের উপরে। আর ভিসাটা ডিপেন্ড করে হলো যে আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য, আপনি আমেরিকায় ঢুকতে গেলে ভিসা দরকার, বের হয়ে যেতে গেলে ভিসা দরকার, কিন্তু আমেরিকায় থাকার জন্য ভিসা দরকার নেই। তার মানে হলো যে ধরেন আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে ভিসা, F1 ভিসা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আপনার সেভিস অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি আমেরিকায় থাকতে পারবেন, কোনো সমস্যা নাই, যতদিন স্ট্যাটাস আছে ততদিন থাকতে পারবেন। কিন্তু আপনার যদি সেভিস অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং ভিসাও ক্যান্সেল হয়ে যায়, তখন আপনাকে অবশ্যই আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, স্বাভাবিকভাবে সবাই বলে যে না ভাই আমি তো যেতে চাই না, আমি তো থাকতে চাই, তাহলে আমার করণীয় কি? প্রথম যে করণীয় সেটা হলো যে আপনার স্কুলের যে ডিএসও, ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল, তার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাকে পুরো সিচুয়েশনে বুঝায় বলবেন যে দেখো এই কারণে আমার সেভিস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আমার ভিসা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তোমরা কি আমাকে কোঅপারেট করবা কি করবা না। এখন এমন যদি হয় যে ধরেন সে ওই যে 9 ক্রেডিট রেজিস্ট্রেশন করে নাই, ছোটখাটো জব করছে বাইরে, বা ছোটখাটো কোনো যদি ভুল হয়ে থাকে, স্মল মিস্টেক হয়, তাহলে স্কুলের ডিএসএরা সাধারণত কোঅপারেট করে। তারা বলে ঠিক আছে তুমি টেনশন নিও না, আমরা তোমাকে হেল্প করবো। সেই সিচুয়েশনে তাকে একটা রিইনস্টেটমেন্ট I-20 বলে, রিইনস্টেটমেন্ট I-20 যদি সে তুলতে পারে, তাহলে আমরা অ্যাজ ইমিগ্রেশন অ্যাটর্নি আমরা তাকে রিইনস্টেটমেন্টের জন্য হেল্প করতে পারবো। এবং এই প্রসেসটা কম্পারেটিভলি একটু সহজ, এবং আমাদের হাতে প্রায় 5 মাস সময় থাকে রিইনস্টেটমেন্ট করার জন্য। প্রসেসটা অল্প সময় হয়ে যায় এবং কম্পারেটিভলি প্রসেসটা সহজ। কিন্তু সমস্যা দাঁড়ায় হলো যে যদি এমন হয় যে স্কুলের ডিএসও বলছে যে না আমরা তোমাকে কোঅপারেট করব না, এটা সাধারণত বলে যদি কোনো মেজর ক্রিমিনাল রেকর্ড থাকে অথবা কোনো পলিটিক্যাল অপিনিয়ন, যেমন ধরেন প্যালেস্টাইনের পক্ষে কথা বলা বা অন্য কোনো কারণে যদি হয়, যেটা বর্তমান যে আমেরিকান যে অ্যাডমিনিস্ট্রেশন তারা যে বিষয়ে একটু হস্টাইল, এরকম যদি কোনো গ্রাউন্ড তৈরি হয়, তখন স্কুলের ডিএসও ভয় পেয়ে যায়, কারণ দিন শেষে সবাই তো ভয় আছে। তো তখন যেটা হয়, তখন আমাদের সামনে দুইটা অপশন থাকে, একটা আমরা বলি টিআরও, টেম্পোরারি রেস্ট্রেনিং অর্ডার, আর একটা হলো টিআরও প্লাস ইনজাংশন। তো টিআরও মানে হলো যে আমরা আমেরিকান সরকারের বিরুদ্ধে কোর্টের কাছে গিয়ে বলছি যে কোর্ট যাতে সরকারের বিরুদ্ধে একটা টেম্পোরারি রেস্ট্রেনিং অর্ডার জারি করে, মানে আমেরিকান সরকার তাকে ডিপোর্ট করতে পারবে না। তো টিআরও সাবমিট করলে সাধারণত 15-20 দিন বা 1 মাসের ভিতরে কোর্ট একটা আদেশ দেয় সরকারকে যে তুমি অমুককে ডিপোর্ট করতে পারবে না, এবং সরকার তখন ডিপোর্ট করতে পারে না। আর আমরা ইনজাংশন জারি করি তখন যখন দেখি যে এই যে স্টুডেন্ট, তার হয়তো একটা ইমিডিয়েট পরীক্ষা আছে সামনে, বা সে কোনো একটা জব করছে, বা কোনো একটা মেজর অ্যাক্টিভিটি আছে সামনে, তখন আমরা টিআরও প্লাস ইনজাংশন জারি করার জন্য কোর্টের কাছে আবেদন করি। কোর্ট অ্যাপ্রুভ করলে এটা সরকারের বিরুদ্ধে অ্যাপ্রুভড হয় আর কি। তো এটা হলো সিচুয়েশন। সামারি হলো যে যদি স্কুলের ডিএসও কোঅপারেট করে তাহলে আমরা রিইনস্টেটমেন্টের জন্য যাব, এটা কম্পারেটিভলি সহজ প্রসেস, কারণ এটা আমরা ইউএসসিএস এর সঙ্গে কাজ করি। আর যদি স্কুলের ডিএসও কোঅপারেট না করে, তখন আমাদেরকে কোর্টে যেতে হবে, ফেডারেল কোর্টে গিয়ে টিআরও সাবমিট করতে হবে। এটা হলো সমাধান। এখন আপনার যে অরিজিনাল যে প্রশ্নটা, এই যে ট্রাম্পের এত অ্যাক্টিভিটি, এটা কি জনপ্রিয়তা পাচ্ছে কি পাচ্ছে না, এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে ট্রাম্পের অডিয়েন্স কারা। ট্রাম্পের যারা অডিয়েন্স একটু রুরাল, একটু লেস এডুকেটেড, একটু হোয়াইট, একটু গরিব মানুষ, তারা কিন্তু এটা খুবই খুশি হচ্ছে, কারণ তাদের ইকোনমিক অবস্থা আমেরিকায় ভালো না, তারা এমনিতেই বিভিন্ন ঝামেলায় আছে। তখন তারা যখন দেখে যে তারা তো ইমিগ্রেন্টদেরকে শত্রু মনে করে, তারা যখন দেখে যে তাদের শত্রুদের বিরুদ্ধে ট্রাম্প খুব কঠিন ব্যবস্থা নিচ্ছে, তখন তারা খুব খুশি হয়। এতে যেটা হয় যে ট্রাম্পের বেসটা খুশি হচ্ছে। কিন্তু সমস্যা হলো
যারা শিক্ষিত, যারা শহরে থাকে, যারা একটু ধনী ব্যক্তি, যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, তারা এটাকে মোটেও পজিটিভ ভাবে নিচ্ছে না। কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে আমেরিকান যে বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে ডিপেন্ড করে। এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা যদি কমে যায়, আমেরিকান হায়ার এডুকেশন সিস্টেম ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকান টোটাল ইকোনমির উপরে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। কাজে যারা একটু শিক্ষিত, যারা ব্যাপারটা বোঝে, তারা এটা পজিটিভ ভাবে নিচ্ছে না, কিন্তু যারা রুরাল, যারা অল্প শিক্ষিত, ট্রাম্পের যারা বেস, তারা বিষয়টাকে পজিটিভ ভাবে নিচ্ছে। ওকে, একদম ক্লিয়ার। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনি কতটুকু পজিটিভ ভাবে দেখছেন? যেমন ট্রাম্পের অডিয়েন্স যারা, তারা পজিটিভলি নিচ্ছে, বিশেষ করে দরিদ্র বা বিশেষ করে গ্রামের দিকে যারা থাকে, শিক্ষা কম। আমেরিকা একদম অশিক্ষিত সেটা তো বলবো না, শিক্ষা কম শিক্ষিত তারা। কিন্তু ওভারঅল সারা বিশ্বে বা ধরেন আমেরিকাতে 50টা রাজ্যে এরই মধ্যে 2 থেকে 3টি বিক্ষোভ হয়ে গেছে, ব্যাপক বিক্ষোভ ট্রাম্পের বিরুদ্ধে। এগুলো এক ধরনের সিগন্যাল কি তার কাছে যায় কিনা যে আসলে জনপ্রিয়তা বাড়ছে না কমছে? দেখুন, আসল কথা হচ্ছে যে ট্রাম্প যে এই দায়িত্বে ঐতিহাসিকভাবে শ্বেতাঙ্গরাই বেশিরভাগ তাকে ভোট দিয়ে এনেছে, এবং এই যে একটা বড় ধরনের জনসংখ্যা যাদের কাছে এই বিষয়গুলো পপুলার হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানে উদ্বাস্তু ওই সেই ড্যারিয়েল গ্যাপ পার হয়ে, অ্যামাজনের জঙ্গল পার হয়ে অবৈধভাবে আমেরিকাতে প্রবেশ করেছে, এবং এটা শুরু হয়েছে সেই ওবামার সময় থেকে। বাইডেনের সময় এটা একেবারে একটা পূর্ণতা লাভ করেছে, এবং এটা অ্যাবসলিউটলি আনটেনেবল। আপনি চিন্তা করেন যেভাবে পুরা পপুলেশন, ভেনিজুয়েলা, ইকুয়েডর, কলম্বিয়া, এইসব সাউথ আমেরিকার ঢেউয়ের পর ঢেউ, হাজার হাজার মানুষ ক্রমাগত ঢুকছে, আমেরিকার কাছে আসছে, এবং এটা একটা পার্মানেন্ট ব্যবসা হয়ে গিয়েছিল। এটা যে আমেরিকান সাইকি, ওই যে যারা আপনি বলতে পারেন যে হোয়াইট আমেরিকানসদের একটা নির্দিষ্ট, যারা একেবারে রাইট উইং আমেরিকানস, তারা তো মারাত্মকভাবে রিয়াক্ট করেছে। এবং ওই যে হোয়াইট হাউস আক্রমণ, কংগ্রেস আক্রমণ করেছিল, ঘটনাগুলো যে ঘটেছিল, এগুলো মানে অত্যন্ত অসভ্য কাজ হলেও কিন্তু এটা ছিল ওই ইম্প্যাক্ট। এবং কেউ না কেউ ভাবছিল, তারপর আপনার লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন দক্ষিণের বড় বড় শহরগুলোতে রাস্তার মধ্যে যে স্লামস, মানে এগুলো এমন দৃষ্টিকটু যে কখনো আমেরিকানরা কল্পনা করতে পারে নাই। আমরা যখন আমার মতো বয়সের যারা 70-এর দশকে আমেরিকায় ছিলাম, পড়াশোনা করেছি, কখনো এই ধরনের আরবান স্লামস দেখিও নাই, চিন্তাই করা যায় না। সুতরাং এই যে ডেমোক্রেটসদের সময় এইভাবে যে নেগলিজেন্স, আরবান এরিয়াজের নেগলিজেন্স, এমনকি ক্যালিফোর্নিয়ার মতো থ্রাইভিং একটা স্টেটে এমন এমন জায়গা ছিল বার্কলের কাছাকাছি, সেখানে দেখা গেছে একটা পুরা শহর মৃত হয়ে গিয়েছে এবং সেখানে কেউ থাকছে না। আমার অবাক লাগে যে এই যে এত ইমিগ্রেন্টস যারা যারা ঢুকেছে, ইলিগাল হোক আর যাই হোক, তাদেরকে তো এখনো আমেরিকাতে বিশাল বিশাল জায়গা আছে মিডওয়েস্টে, সেখানে তাদেরকে পাঠিয়ে এই কৃষি কাজে নিয়োগ করা যেত। আপনি যদি দেখেন ওই যে মন্টানা, ড্যাকোটা, এগুলো কিন্তু ঠান্ডা পড়ে, শীত পড়ে, কিন্তু বিশাল বিশাল জায়গা, সেখানে কিন্তু চাষাবাদ করা সম্ভব ছিল। সেই রকমের দূরদৃষ্টি সম্পর্ক দৃষ্টি যদি থাকতো একটা উদার নৈতিক প্রেসিডেন্টের, তাহলে সম্ভব হতো। কিন্তু আনফর্চুনেটলি ট্রাম্প হচ্ছে একজন নিউ ইয়র্কের একজন উগ্র ডানপন্থী রেসিস্ট। তার মানসিকতা বেসিক্যালি উগ্র ডানপন্থী। পারলে তিনি কু ক্লাক্স ক্ল্যানকে আবার উজ্জীবিত করতেন, বা নাৎসি পার্টিকেও আবার উজ্জীবিত করতেন। জিউসরা খুব বেশি তাকে নিয়ে যে স্যাটিসফাইড তা না। ইসরায়েলের যারা এক্সপ্যানশনিস্ট পলিসিকে সাপোর্ট করে, নেতানিয়াহুকে যারা সাপোর্ট করে, তারাই ট্রাম্পকে পছন্দ করে। ট্রাম্প একটা মানে অভিশপ্ত রীতি নিয়ে এসছে, মধ্যপ্রাচ্যে গাজাকে ইয়ে করে দেবে, তারপর গ্রিনল্যান্ড কিনে ফেলবে, উদ্ভট ধারণা। এসবের পাশাপাশি এই যে উদ্বাস্তুদের প্রতি এই আচরণ, তবে আমার মনে হয় যেটা হয়েছে এখন অনেকটাই কিন্তু শ্বেতাঙ্গরা অনেকাংশেই স্যাটিসফাইড হয়েছে, কেননা বর্ডারটা এখন অনেকটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। বর্ডারে যে দেয়াল তোলা, তারপর একেবারে মেক্সিকোকে ওয়ার্নিং দেয়া, এমনকি ক্যানাডাকেও মানে ওয়ার্ন করা, সেটা অবশ্য বাণিজ্যের ক্ষেত্রে। ট্রাম্প একটা শক এফেক্ট ইন্ট্রোডিউস করেছে, যার ফলে ওই যে দক্ষিণের থেকে যে
সীমাহীন মানুষের স্রোত আসা, এটা বোধহয় এখন নিবৃত্ত হবে। মেক্সিকো হয়তো কিছু কঠিন পদক্ষেপ নেবে। এই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে ট্রাম্প কিন্তু এই যে 4 বছর তার সেকেন্ড টার্ম, মার্কিনী যে নীরবে মার্কিনীরা যারা তাকে ভোট দিয়েছে, যারা বাইরে থেকে বুঝতে দেয়নি যে তারা ট্রাম্পকে ভোট দেবে কিন্তু তারপরেও নীরবে ভোট দিয়েছে, যারা মূলত চেয়েছে যে আমেরিকা শ্বেতাঙ্গদের দেশ হয়েই থাকুক, এবং তার মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু নারী। এই যে নারী সমাজের একটা বড় অংশ আরবান ওমেন যারা ট্রাম্পকে সাপোর্ট করে এবং যারা দেখেছে যে আমেরিকায় তাদের শ্বেতাঙ্গদের ভ্যালুজ, শ্বেতাঙ্গদের চিন্তাধারা, তাদের যে ভোটাধিকারে বারবার শ্বেতাঙ্গরা যেন বেশি করে ইলেক্টেড হয়, এই চিন্তাধারার কিন্তু প্রচুর নারী রয়েছে, তারা ট্রাম্পের সমর্থনে থাকছে। সুতরাং খুব তাড়াতাড়ি যে এই তার জনপ্রিয়তা ধস নামবে সেটা আপনি মনে করছেন না? যে আমি আবার আসবো আপনার কাছে বিশ্বজিৎ বাবলু, আমি একটু বাক স্বাধীনতায় আসি। মানে আমেরিকা তো আমাদেরকে গণতন্ত্র শেখায়, বাক স্বাধীনতা, মানবাধিকার, এগুলো সবসময় শেখায়, কিন্তু সেখানে যে ছোট ছোট কারণ, বা আমি যদি বলি রাজু মহাজন যেটা বললেন যে গাজার পক্ষে অবস্থান নেয়া, বিশ্ববিদ্যালয় মানে আমেরিকার বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছিল রাস্তায়, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এখন ওদেরকে ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে। তাহলে আমি তো প্রতিবাদ করার জায়গাটা, তাহলে গণতন্ত্র কি শিখাচ্ছেন, মানবাধিকার কি শিখাচ্ছেন, এটা নিয়ে কি আপনাদের মধ্যে কথা হয়? ধন্যবাদ জুয়েল ভাই আবারও। তবে এখানে বাক স্বাধীনতার বিষয়টা যেটুকু এটা ইদানিং এটা অ্যাড করা হয়েছে, এটা আসলে এখন পর্যন্ত মানে যতটুকু শোনা যাচ্ছে আসলে ততটুকু আমরা শুনতে পাচ্ছি না যে শুধুমাত্র বাক স্বাধীনতার কারণেই ওদেরকে ধরেন। এখানে ওই যে ট্রাম্প হয়তো উল্লেখ করেছেন, এটা আপনারা হয়তো জানেন যে যারা আমেরিকার পতাকাকে অসম্মান করেছে ফিলিস্তিনের গাজার নামে, এই প্রতিবাদ করার নামে যখন আমেরিকার পতাকাকে যদি অসম্মান করে তাদেরকে অবশ্য ধরছে, আমরা যতটুকু খবর পাচ্ছি। তো তাদের বক্তব্য একটাই যে এখানে যে আপনি এই দেশে থাকবেন, এই দেশের পতাকাকে তো অসম্মান করতে পারেন না। এবং দ্বিতীয়ত যে শুধুমাত্র গাজার পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণে যে হচ্ছে বোধহয় সম্ভবত কিছু কয়েকটা আছে কেস আছে, কিন্তু তেমন আমরা কোনো খবর পাই নাই যে একমাত্র শুধুমাত্র যে বাক স্বাধীনতার কারণে কিংবা সোশ্যাল মিডিয়ার এই স্ট্যাটাসের কারণে কারো মানে ওই নাগরিকত্ব বাতিল হয়েছে। শুধুমাত্র অপরাধের কারণে যেটা তারা ক্রস সৃষ্টি করতেছে যে এটা একটা অপরাধ, যে পতাকা অবমাননা করা বা দেশের রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা বা এই ধরনের, মানে একদম নির্ধারিত কোনো অপরাধ ছাড়া সেভাবে বাতিল হয়েছে বা বের করে দেওয়া হচ্ছে সেটি আপনি মনে করছেন না। ঠিক আছে, আমি এই জায়গাটায় আবার আলোচনা আসবো, রাজু মহাজনের কাছে আসবো। এই বাক স্বাধীনতা, মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, এই জায়গাটায় আমরা কোনোভাবে শিক্ষার্থী যারা আছেন বা সেখানে যারা নাগরিক হিসেবে আছেন, পিআর নিয়ে গিয়েছেন, তাদের মধ্যে এই ধাক্কাটা লাগছে কিনা? পাশাপাশি অবশ্যই যারা এই কাজগুলো করছি, পড়াশোনা করতে গেছি, কেন আমি এরকম ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করব, সেটাও এক ধরনের মানে মাথায় রাখা উচিত কিনা, এই জায়গাটায় আসবো আলোচনায়। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ শাহিদুজ্জামান, রাজু মহাজন এবং বিশ্বজিৎ দে বাবলু। আপনাদের তিনজনকে আবারও স্বাগত। রাজু মহাজন, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আমরা যারা পড়তে যাচ্ছি তাদের আসলে একটা নিয়ম নীতির মধ্যে তো থাকা উচিত, আমরা গিয়ে ভাঙছি কেন নিয়ম? জি, এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং বিশেষ করে সাম্প্রতিক সময়ে গত 4-5 বছরে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা এসেছে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এসেছে, তারা নিয়ম কানুন মানার চেয়ে ভাঙার ব্যাপারে আগ্রহ তাদের খুব বেশি। এবং আমি খুবই দুঃখের সঙ্গে বলি যে বাংলাদেশে কিছু এজেন্সি আছে, তারা স্টুডেন্টদেরকে এমন ভাবে কাউন্সিলিং দেয় যেটা একেবারেই সত্য না। মানে আমেরিকা সম্পর্কে তারা যেভাবে প্রেজেন্ট করে যে আপনি যাবেন, গিয়েই বাইরে কাজ করবেন, এটা খুবই সহজ। প্রথম কথা তো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি অফ ক্যাম্পাস কাজের জন্য এলিজিবলই না। আপনি যখনই কাজ করছেন তখনই আপনি আইন অমান্য করছেন। আবার এই মানুষজন ফেসবুক ইউজ করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে এই চাকরিগুলি তারা খুঁজে। এইটা তো আরো বড় অন্যায় যে আপনি সোশ্যাল মিডিয়া আপনি বলছেন যে আমি এরকম চাকরি চাই, আপনি তো চাকরি করার জন্য এলিজিবল না। তারপরে আরো কয়েকটা কমন বিষয় হলো, যেমন অনেকে যেটা করে যে ধরেন স্টেট ইউনিভার্সিটি, যেগুলি সরকারি ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নিয়ে আসে, একটু রুরাল এরিয়ায় বা সাবার্বের কোনো একটা জায়গায় এসে তারপরে তারা ট্রান্সফার নিয়ে
এমন এমন প্রাইভেট স্কুলে চলে যায় যে স্কুলগুলি একেবারেই ভালো স্কুল না, অনেকটা যে সার্টিফিকেট বিক্রি করা টাইপের স্কুল আর কি, সেসব জায়গায় তারা ট্রান্সফার নিয়ে যাচ্ছে। তো এইটাকে আমেরিকান সরকার পজিটিভ ভাবে দেখে না। তারপরে অনেকে যেটা করে যে ধরেন আপনি মাস্টার্স লেভেলে আসছেন বা পিএইচডি লেভেলে আসছেন, এসে হয়তো এক সেমিস্টার করে আপনি চলে যাচ্ছেন একদম অ্যাসোসিয়েট লেভেলে। অ্যাসোসিয়েট হলো বাংলাদেশে এই যে বিএ পাস যে আছে অনেকটা ওরকম আর কি, যে আপনি হাই স্কুল শেষ করার পরে যে 2 ইয়ার্স প্রোগ্রাম অ্যাসোসিয়েটে চলে যাচ্ছে, অনেকে ল্যাঙ্গুয়েজ কোর্সে যাচ্ছে। এখন আপনি যখনই মাস্টার্স লেভেলে আসছেন, যখনই পিএইচডি লেভেলে আসছেন, আপনি তো বলেই আসছেন যে আপনি ল্যাঙ্গুয়েজ ভালো, আপনি আইএলটিএস দিয়ে আসছেন বা টোফেল দিয়ে আসছেন বা ডুয়োলিঙ্গো নামে একটা পরীক্ষা আছে সেটা দিয়ে আসছেন। এসে যদি আবার আপনি এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভর্তি হন, থিওরিটিক্যালি আপনি যেতে পারবেন, কিন্তু পরবর্তীতে যে এরকম ট্রাম্পের মতো প্রেসিডেন্ট এসে আবার ধরে বলে যে আপনি তো বলে আসছেন আপনি ইংলিশে ভালো, তাহলে আপনি আবার কেন ইংলিশে যাচ্ছেন। তো বটম আই 100% এগ্রি উইথ ইউ যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা যখন আমেরিকায় আসবো, অবশ্যই আমেরিকার আইন কানুন আমাদেরকে মেনে চলতে হবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু খুব যে এখানে খুব বিশাল স্বাধীনতা ভোগ করতে পারবে ব্যাপারটা তা না। আপনি একটা নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসছেন, আপনার ভিসাটা খুবই সাবজেক্ট টু আপনার পড়াশোনা, কাজে সেই পড়াশোনার সঙ্গে রিলেটেড বিষয়ের সঙ্গে আপনাকে ইনভলভ থাকতে হবে। আপনি এমন কোন অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত হতে পারবেন না যেটার সঙ্গে পড়াশোনার সরাসরি সম্পর্ক নাই। যদিও আইনগতভাবে আমেরিকার যে ভূখণ্ড, আমেরিকার ভূখণ্ডের ভিতরে যেই থাকবে তার যে স্ট্যাটাস, সে লিগাল হোক, ইললিগাল হোক, সিটিজেন হোক, পার্মানেন্ট রেসিডেন্ট হোক, ইন্টারন্যাশনাল হোক, ট্রাভেলার হোক, যাই হোক, সব আইন আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কাজে আমেরিকার সাধারণ একজন নাগরিক যে মত প্রকাশের স্বাধীনতা ভোগ করে, থিওরিটিক্যালি আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনিও একই স্বাধীনতা ভোগ করেন। কিন্তু বিষয়টা হলো এট দ্য সেম টাইম আমেরিকান সরকার চাইলে যে কোনো সময় যে কোনো কারণে বা কোনো কারণ ছাড়া আপনার ভিসা বাতিল করে দিতে পারে। এটা তো পৃথিবীর যে কোনো দেশে কাজটা করতে পারে। হ্যাঁ, শুধু আমেরিকা নয়। এক্স্যাক্টলি। এবং বাবু ভাই একটু আগে যে কথা বললো যে ওই যে পতাকা অবমাননা, অনেক সময় যেটা হয় যে ধরেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাকে হয়তো গাজার মতামতের কারণেই ডিপোর্ট করতে চায়, গাজার মত প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণেই হয়তো আপনার ভিসা বাতিল করতে চায়, কিন্তু ওইটা বললে যেহেতু আবার যে মত প্রকাশের স্বাধীনতায় বাধা তৈরি হচ্ছে, যেন সে বলে দিল যে পতাকা অবমাননা হয়তো হয়েছে বা প্রেসিডেন্টকে নিয়ে হয়তো গালাগালি দেওয়া হয়েছে, খারাপ কথা বলা হয়েছে। তো বটম লাইন হলো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি সবাইকে যেটা অনুরোধ করি, এই ঘটনার আগে থেকে সবসময় বলতাম যে আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার যে অধিকার আছে, আপনার যে রাইট আছে, আপনার দায়িত্ব কর্তব্য, এটা যদি আপনি ভালোভাবে পালন করেন, প্রেসিডেন্ট যেই হোক সেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমেরিকা এখনো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, কাজেই আপনি আইন কানুন মেনে চললে কোনো সমস্যা হওয়ার কথা না। একইভাবে যারা গ্রিন কার্ড হোল্ডার, আপনারা জানেন যে আমেরিকায় অনেক এয়ারপোর্ট থেকে অনেকের গ্রিন কার্ড হোল্ডারদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে সেলফ ডিপোর্টেশনে বাধ্য করা হয়েছে। ব্যাপারটা কিন্তু এর পিছনে কারণও আছে। অনেকে আছে গ্রিন কার্ড নিয়ে তারা আসলে আমেরিকা থাকে না, তারা আমেরিকার বাইরে নিজের দেশে থাকে বা অন্য কোথাও থাকে। এখন আপনি গ্রিন কার্ড নিয়েছেন, আমেরিকান সরকার আপনাকে গ্রিন কার্ড দিয়েছে আপনাকে আমেরিকা থাকার জন্য। আপনি যদি না থাকেন শুধু আপনি কেন গ্রিন কার্ড রাখতেন? অধিকাংশ যাদেরকে সেলফ ডিপোর্টেশনে বাধ্য করা হয়েছে তারা অনেক দিন আমেরিকার বাইরে ছিল, সেই কারণে করা হয়েছে। কাজে গ্রিন কার্ড হোল্ডারদের প্রতি আমার অনুরোধ, আপনারা যেহেতু গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ড পেয়েছেন, আমেরিকায় আপনাকে থাকতে হবে, না থাকলে গ্রিন কার্ড সারেন্ডার করে দিতে হবে, তা না হলে এরকম সিচুয়েশনে আপনি পড়তে পারেন। কাজে আইন মেনে চললে সমস্যা কম হবে। একদম। অধ্যাপক শাহিদুজ্জামান, একই রাজু মহাজনকে যে প্রশ্নটি করেছিলাম যে আমরা পড়াশোনা করতে যাচ্ছি, আপনিও পড়াশোনা করেছেন আমেরিকাতে, তো আপনি যে ভিসাটা নিয়ে গেছেন সেটার মর্যাদা রাখবেন অবশ্যই। সেখানে আপনি প্রতিবাদ বিক্ষোভে নামবেন, রাস্তায় যদি করেন বা পতাকা অসম্মান করেন, সেটা তো তাহলে কোন সরকার মানবে? আমার দেশের সরকার কি মানবে? দেখেন, সত্যি কথা বলতে কি, এসব বড় বড় নীতি বাক্য আগে কখনো ছিল না। আমরাও আমেরিকায় পড়াশোনা করেছি এবং যতগুলো প্রেসিডেন্ট পার হয়ে গেছে, এইসব বড় বড় নীতিবাক্য, ট্রাম্পের মতো একটা দুর্বৃত্ত, সে তার যে মানসিকতা এবং সে নিজে যে কয়েক লক্ষ ডলার তাকে ফাইন পে করতে হয়েছে এবং তাকে জাজ কোর্ট থেকে বলছে তোমাকে একটা লাথি মেরে একদম কোর্ট থেকে বের করে দিব। চিন্তা করেন এইরকম অপমানজনক কি কোনো প্রেসিডেন্ট ফেস করছে? সেই লোক এখন প্রেসিডেন্ট হয়ে প্রতিশোধ নিতে যাচ্ছে। আইনের কথা বলে আমেরিকায়, যে আমেরিকার ইতিহাস যদি দেখেন তাহলে সেটা কোনখানে আইনের ছিল? ইট ইজ এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। যেভাবেই পারে মানুষ কষ্ট করে হাজার হাজার মাইল, আপনি জানেন বাঙালিরা একা শুধু না, যারা আমেরিকাতে থাকতে এসছে, বাঙালি ট্যাক্সি ড্রাইভার নিউ ইয়র্কে চাকরি করে, ছাত্র না শুধু, সে 2 বছর লাগছে
তার পার হয়ে ওই অ্যামাজনের জঙ্গল পার হয়ে আসতে, এবং এখানে যে প্রচন্ড জীবনের ঝুঁকি সেটা কি কেউ বলবে? আর কত টাকা খরচ করেছে? এরকম অনেক রকমের গল্প আছে। আমি তো মনে করি না যে আমেরিকানদের পক্ষে কঠিন। দেখেন, হার্ভার্ড ইউনিভার্সিটিকে এই প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে তার ওই স্বাধীন কথা বলার অধিকার কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে, এবং বলছে যদি হার্ভার্ড এই রিপাবলিকান হুমকি না মানে তাহলে তাদের ওই কয়েক বিলিয়ন ডলার যে অনুদান সেটা কেড়ে নেবে। হার্ভার্ড তাতে নত হয় নাই, অবনত হয় নাই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। দে হ্যাভ গিভেন আপ এই কয়েক বিলিয়ন ডলারের অনুদান তারা স্যাক্রিফাইস করেছে, এবং এটা হার্ভার্ডের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। হার্ভার্ড ইউনিভার্সিটি এটা শেষ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে যে একটা সীমা থাকা উচিত। আপনি মত প্রকাশের কথা বলা হয় আমেরিকাতে, ফ্রিডম অফ স্পিচ, অথচ দেখেন ভালো ভালো ছাত্র যারা প্যালেস্টাইনে ন্যায় নীতির কথা বলে তাদেরকে এইভাবে ইয়ে করা হচ্ছে। এই যে ইহুদিবাদী সংস্কৃতি, এটা কি পপুলার? আমি আমেরিকান, আমার যে ল্যান্ডলর্ড ছিল 1976-এ ফিলাডেলফিয়াতে, একজন জার্মান আমেরিকান, 86 বছর বয়স, আমেরিকার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে লেফটেন্যান্ট কমান্ডার ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সে রিজাইন করছে, কেননা সে হিটলারকে রেসপেক্ট করত এবং আমেরিকান নেভিতে সে চাকরি করবে না। আমি তার বাড়িতে থাকতাম এবং সে আমাকে বারবার খালি বলতো, অস্বাভাবিক ছিল, বলছে নেভার ট্রাস্ট এ জিউ, Jews are the destructive bacteria of civilization. সন্ধ্যার সময় দরজা খুলে দিয়ে সে আমাকে দেখলেই সে হাতটা সামনে রেখে বলতো হাই হিটলার। আমি এরকম পাগলামি তো মোটেও পছন্দ করি না, করতাম না। তবে লোকটা কিন্তু প্রচন্ড স্নেহশীল ছিল। তার কথা ছিল যে আমরা তো আমেরিকানরা একটা ইনোসেন্ট জাতি ছিলাম 19 শতাব্দী, 20 শতাব্দী, কিন্তু এই ইহুদিরা এসে আমাদেরকে নষ্ট করেছে, আমাদেরকে ধ্বংস করেছে। এবং এই যে ইহুদিবাদের বিরুদ্ধে যাওয়া, এটা এই যে বুঝতে পেরেছি, মানে কথাগুলো আপনার একদম পরিষ্কার, কিন্তু আমরা সময় একদম শেষ করতে হচ্ছে। তারপর আমি অনুরোধ করবো অন্তত শিক্ষার্থী যারা আছেন, রাজু মহাজনের কথার সূত্র ধরে, যে আপনারা যারা পড়াশোনা করতে গেছেন তারা যেই নিয়মকানুন মেনে গেছেন সেই নিয়মকানুনটা অবশ্যই আমেরিকাতে মানবেন, না হলে আপনাদের সমস্যা হবে। পাশাপাশি যারা ইমিগ্রেন্ট, যারা বিভিন্নভাবে যাচ্ছেন, ইভেন পিআর নিয়ে গেছেন, তারা না থাকলে তাদের পিআরটা তো বাতিল হবেই, হ্যাঁ, পার্মানেন্ট রেসিডেন্সি, এইটা গ্রিন কার্ড নিয়ে গেছেন, তাদেরকেও সেখানে থাকতে হবে। শুধু ভয় পেয়ে ভয় ছড়ানোর প্রয়োজন নাই, ভয়টাকে সঠিক নিয়মের মধ্যে থাকলে কারোই কোনো সমস্যা নাই। তাই তো রাজু মহাজন, অধ্যাপক শাহিদুজ্জামান, বিশ্বজিৎ দে বাবলু, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদের মাধ্যমে অন্তত যারা শুনেছেন তারা এটা উপকৃত হবেন আজকে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com, এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। দেখা হবে আগামী শুক্রবার ডিবিসির সঙ্গে।